নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কেউ যদি আপনাকে কিছু হাতে ধরিয়ে দেয়, আপনি সেটা ধরে থাকবেন? আসলে আমাদের পৃথিবীটাই হচ্ছে এরকম। মানুষ আপনাকে মেলাইন করবার জন্য যে কোনো কিছু হাতে আপনার ধরিয়ে দিতে পারে। এই পৃথিবীতে আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে আলোচনা করি, আমি দেখতে পাবো একাধিক জায়গায় হাতে ধরিয়ে দেওয়া টাকা দুর্নীতির কারণ হয়েছে। আপনাদের মনে থাকবে বাঙ্গারু লক্ষ্মণের কথা। হাতে ধরিয়ে দেওয়া টাকা বর্ষিয়ান এই নেতাকে বিজেপি দল থেকে বিচ্যুত করেছিল। দেখুন, কোনো কোনো সময় এমন আসতে পারে যে যেটা সম্পূর্ণ আপনার বিপক্ষে চলে যেতে পারে। আমি যদি আবারও রাজনৈতিক পরিসরে এই রাজ্যে ফিরে আসি, আমি দেখতে পাবো যে বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে সমস্ত নেতা বা নেতৃত্বরা রয়েছেন, একাধিক সময় বিভিন্ন ইস্যু সম্পূর্ণ তাদের বিপক্ষে চলে যেতে পারে। সম্পূর্ণ। আপনি ব্যক্তিগত জীবনে যদি বিচার করেন তো দেখবেন যে আপনার ক্ষেত্রেও কখনো কখনো জীবনে এরকম সময় এসছে, জীবনে সব সময় হয়েছে তা নয়, কখনো কখনো এসছে, মাঝে মধ্যে এসছে। হতে পারে সেটা 10 বছর অন্তর কোনো একটা সময় এসছে, 5 বছর অন্তর কোনো একটা টাইম পিরিয়ড এসছে, যেটা মনে হচ্ছে আপনার নিজের কাছের পাশের লোক আপনার বিপক্ষে চলে গেছে। বাইরের পরিস্থিতি আপনার বিপক্ষে ছিলই, সঙ্গে যে মানুষগুলোর উপর আপনি ভরসা করতেন, বিশ্বাস করতেন, যাদেরকে বিপদের সময় আপনার মনের কথাগুলো খুলে বলতেন, তারা আপনাকে মনের জোর দিত, বল বাড়াতো, সেই লোকটা আজকে আপনার পাশে নেই। আপনি এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে সত্যি এরকম পরিস্থিতি আপনার জীবনে কখনো এসছে কিনা। কয়েকদিন আগে মানে ঠিক একদিন আগে আমি আরেকটা ইনস্ট্যান্ট দিই আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। যারা এখন সোশ্যাল মিডিয়া দেখছেন তারা জানেন যে বাংলাদেশে একটি বাস দুর্ঘটনা ঘটেছে। দৌলতপুরে প্রায় 40 জন যাত্রীবাহী একটি বাস জেটিতে উঠতে গিয়ে, ওরা পল্টুন বলে, সেখানে উঠতে গিয়ে সেটা পদ্মা নদীতে পড়ে যায়। প্রথমত তো নানান কনফিউশন ছিল যে ড্রাইভার নেমে গিয়ে খালাসিকে বাস চালাতে দিয়েছে কিনা, বা বাসটা, অনেকে বলছে ঢালু জায়গায় বাসটি এমনি গড়িয়ে গিয়ে পদ্মা নদীতে পড়ে যেতে পারে। কিন্তু আমি বিস্তারিত দেখেছি এবং পরে আমার বাংলাদেশের চেনাশোনা 4-5 জনকে আমি ফোন করেছি, আমি নিজে করেছি, যে এরকম ঘটনা কি ঘটেছে। তো তারা বলল যে আমি সময় নিয়ে ড্রাইভারের পরিবারের একজন মানুষের সঙ্গে, মানে হি ইজ ভেরি ক্লোজ টু দ্যাট এরিয়া, সে কাল আমায় রাত্রেবেলায় ফোন করেছে, মোটামুটিভাবে রাত 12টা 12:30টার সময়। সে বলছে যে বাসটা চালাচ্ছিল সেই সিটে বসেছিল, কোনো এখানে ভুল নেই, এবং সে শেষ পর্যন্ত বাসটাকে ঘোরানোর চেষ্টা করেছে। কোনো কারণে যান্ত্রিক ত্রুটি, হতে পারে ব্রেক ফেল বা টেকনিক্যাল ফেলিওর, সেই কারণের জন্য নদীতে গিয়ে পড়ে এবং সে লাফ দিয়ে তার বেরিয়ে যাওয়ার সময় ছিল, অপশন ছিল, টাইম ছিল, সে সেটাও করেনি, বাঁচাতে চেষ্টা করেছে। লাস্টে তারও মৃত্যু হয়েছে। তার কালকে জানাজা হয়েছে, তার কবর হয়েছে, গতকাল হয়েছে, কনফার্ম করেছে সে, তাদের দেওয়া খবর। তার মানে কি, ওই যে পুরো সিচুয়েশনটা সবার হাতের বাইরে ছিল, বিপক্ষে ছিল। খুব খুব ইউনিক টপিক আজকে। ড্রাইভারের বিপক্ষে ছিল, ভেতরে থাকা 40 জন যাত্রীর মধ্যে 5 জন বেঁচেছেন, বাদবাকি সকলের বিপক্ষে ছিল, জেটির বিপক্ষে ছিল, বাংলাদেশ সরকারের বিপক্ষে ছিল, যারা ওখানে দায়িত্বে ছিলেন ওই জেটির বা ঘাটের, তাদের বিপক্ষে ছিল, সবার বিপক্ষে ছিল পরিস্থিতি। এই যে কোনো কোনো পরিস্থিতি সবার এগেনস্টে চলে যায়, মানে দ্যাট ইজ আউট অফ কন্ট্রোল। কয়েকদিন আগে যে ট্রেন দুর্ঘটনা হলো আপনার উড়িষ্যাতে, ভুবনেশ্বরের ঠিক আগে, বালেশ্বরের ঠিক আগে যে ট্রেন দুর্ঘটনা, 300 জন মানুষ মারা গেলেন, সিচুয়েশন পুরো বিপক্ষে ছিল। আমি আজকে শ্রীদেব আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীদেব, তোমায় স্বাগত। এই যে আমি শুধুমাত্র কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলছি না, ইফ সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, ইফ ইউ কনসার্ন অ্যাবাউট দ্য কান্ট্রি, স্টেট, তুমি আরেকটা বলো না, আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে, তেলের জ্বালানির সংকটে পুরো পরিস্থিতি সবার বিপক্ষে। এই যে সমস্ত ক্ষেত্রটায় গ্রহগত কি কারণ থাকতে পারে, সেটা কি দেশের গ্রহগত কারণ হিসাবে বিবেচনা হয় কিনা, বা কোনো ব্যক্তিগত বা যে সুপিরিয়র তার গ্রহগত কারণের জন্য হয় কিনা, কোন কারণের জন্য সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, আউট অফ হ্যান্ড, অর পুরোপুরিভাবে বিপক্ষে চলে যেতে পারে। স্বাগত তোমায় অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বলি যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন অর্জুন বলেছিল কৃষ্ণকে যে মাধব, আমাকে একবার কারা কারা যুদ্ধ করছে তাদের মুখটা দেখাও। তো সারথি হিসেবে কৃষ্ণের তাই কাজ ছিল। কৃষ্ণ নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন দেখলো গুরু দ্রোণ দাঁড়িয়ে রয়েছে, কৃপাচার্য দাঁড়িয়ে রয়েছে, বাকি পাণ্ডবদের ভাইরা দাঁড়িয়ে রয়েছে,
মানে আলটিমেটলি নিজের ভাই, দাদা, কাকা, জ্যাঠা, গুরুদেব প্রত্যেকেই যখন নিজের লোক যখন লড়াই করছে, যখন রথটা নিয়ে নিজের জায়গায় ফিরে এসছে সারথী কৃষ্ণ, তখন বললো মাধব এটা কি, এটা তো আমার নিজের লোক, এটা সবাই আমার বিপক্ষে। তো ব্যাপারটা হচ্ছে যে বিপক্ষে গেলে পরেও তখন মাধব একটাই কথা বলেছিল, সবাই তোমার বিপক্ষে হতে পারে কিন্তু আমি তোমার সাথে আছি। তো মেন ব্যাপার আমাদের সাথেও আমাদের প্রভু, আমাদের ঈশ্বর সবসময় সাথে আছেন। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, দায়িত্ব তার। আমরা নিজেকে নিয়ে বেশি ভাবি, যে কারণে এই ধরনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে। স্পেশালি যেটা বলতে গেলে একটা কথা বলতে হয় যে কোভিডের সময় যে সিচুয়েশন হয়েছিল, মৃত্যু এমন কোনো ঘরে প্রবেশ করেনি যে হয়নি, কিন্তু তারপরেও আমরা দাঁড়িয়ে আছি, আমরা 2026-এ দাঁড়িয়ে আছি। তো আমরা যারা এখন দেখছি পৃথিবীটাকে, তো আমাদের কোথাও না কোথাও প্রভু সাথে যাচ্ছেন এবং প্রভু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন বা বাঁচিয়ে রাখার মতো জায়গাটা দিয়েছেন। মানে তুমি কি মনে করছো যে যার বিপদ আসার তার আসবেই এবং মৃত্যু হওয়ার থাকলে হবেই? দেখো, মৃত্যু এমন একটা জিনিস যেটা লেখা থাকে, কিন্তু অকাল মৃত্যু কখনো লেখা থাকে না। ঠিক আছে, অকাল মৃত্যু যেটা আকস্মিক দুর্ঘটনা, অকাল মৃত্যু, আহমেদাবাদে প্লেন একদম প্লেন অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু। তো এটা কখনো থাকবে না, এটা পরিস্থিতির সাপেক্ষে গিয়ে তৈরি হয়। আচ্ছা, তো এটা সম্বন্ধে তুমি কোথাও কখনো ডিটেলসে কিছু পাবে না। এটাই লেখা থাকবে, মৃত্যু অলওয়েজ লেখা থাকে, অকাল মৃত্যু, আত্মহত্যা করলে এর জন্য লোকে বলে না যে না তুমি পাপ করেছো, যে তুমি কখনো না মোক্ষ পাবে, না স্বর্গ পাবে, না নরকের যন্ত্রণাও পাবে, তুমি মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকবে, যেখানে তুমি নতুনভাবে জন্ম নিয়ে পৃথিবীতেও আসতে পারবে না। পৃথিবীর লোকজন যারা মানে কোনো জনিতেই তোমার জন্ম হবে না। তো অ্যাকচুয়ালি এটা তো সাপ। তো এই কারণটাতে আমাদের মনে হয় যে সেই জায়গাটা থেকে দূরে থাকা ভালো। আর বাকি আমরা যে জায়গাটার জন্য বা যাদের জন্য আজকে এই যে মধ্যপ্রাচ্যের ঘটনাটার জন্য যদি আমরা ভাবি যে এখানে স্পেশালি তো 2 বা 3 খুব বড় মাপের, হয়তো আমি কালপিট কথাটা উচ্চারণ করতে পারি, কোনো ভুল হবে না, এদের পরিণামটাও আমরা চোখের সামনে দেখব যে এদের শেষ জীবনটা কি হতে পারে। তো এটাও খুব বড় জিনিস। আজকে লক্ষাধিক বললেও ভুল হবে, কোটি কোটি মানুষ 2 বা 3 মানুষের নিজের মনোরঞ্জন বলতে পারেন বা নিজের খামখেয়ালির জন্য আজকে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে। তাদের কি করে ভালো হতে পারে? নাম্বার 1, বেঁচে হয়তো আমরা সবাই থাকবো, আমরা দেখতে পাবো চোখের সামনে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিছু সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায়, মানে এটা ভবিতব্য, এটা হওয়ারই ছিল এবং সেই সময় এটা হবেই। বাস দুর্ঘটনাটা যদি বলেন, প্রচণ্ড দুর্ঘটনাটা মানে আকস্মিক হয়েছে। এবং শুধু তাই নয়, যে জায়গা থেকে যদি কেউ এই মুহূর্তে রিলসটা দেখবেন বাসটা সোজা এসে হঠাৎ ডান দিকে চলে গেল এবং যে দিক থেকে সোজা আসলে হয়তো কোনো কারণে যেটির ওপরে উঠে আসতে পারতো, জায়গা হয়তো ছিল, কিন্তু একদম ডান দিকে চলে গেল। এবং এটা কারণটাই ছিল যে সেই সময় সেই জিনিসটা হওয়ার ছিল। তো এইটাকে কোনো কারণে আমাদের কারোর হাতে নেই। এবং এর মানে এই যে প্রভু আমার বিপক্ষে ছিল তা নয়, কোনো কারণে এটা একটা কী বলবো পরিস্থিতি। এবং এইখানে বাসের মধ্যে যত লোকই ছিলেন না কেন, হয়তো অনেকে মারা গেছেন, কিন্তু তার মধ্যে কেউ না কেউ হয়তো বেঁচেও আছেন। না, 5 বেঁচে আছেন। এটা গেলো একটা দ্বিতীয় জায়গা। আর বাকি হচ্ছে আমাদের পরিস্থিতিতে, আমাদের ফ্যামিলির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ফুল ফ্যামিলি আমাদের এগেনস্টে থেকে, হ্যাঁ, তখন আমরা ভাবি যে আলটিমেটলি ফ্যামিলির সাথে থেকে লাভটা কী আছে। অবশ্যই সাময়িক দূরত্ব তৈরি করুন এই সময়, মানে বর্তমান সময় অনুযায়ী যে কালে আমরা রয়েছি সেই অনুযায়ী হয়তো আপনি সাময়িক খানিকটা শান্তি পাবেন। এবং যেদিনকে তারা তাদের ভুলটা বুঝতে পারবে, দেখবেন প্রত্যেকে আবার আপনার আপন হয়ে যাবে। এটাই হচ্ছে ঈশ্বরের কথা আলটিমেটলি। তো সেক্ষেত্রে আপনাকে ভুলবশত কোনো কারণেই এমন বার্তা দিতে হবে না ফ্যামিলিকে যে আমার আর দরকার নেই, আমি আর পৃথিবীতে থাকবো না, এরকম বার্তা দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানে আমার মনে হয় যে, তার মানে এই পরিস্থিতির সঙ্গে সাইকোলজিও যুক্ত রয়েছে, মনস্তত্ত্বও যুক্ত। 100% তুমি কি ডিসিশন নেবে ওই সময়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদম। এই যে ডিপ্রেশনে থাকলে দেখবে ছেলে মেয়েরা দরজা বন্ধ। করোনার সময় কত সেলিব্রিটি মারা গেল, তুমিও জানো। আমরা এই নিয়ে তো প্রোগ্রামও করেছি মনে হয় বেশ কয়েকটা। কেউ আত্মহত্যা করছে, কেউ করছে, যখন করোনার কাজ চলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এইগুলো। তার মানে শ্রীদেবের কথার মূল প্রতিপাদ্য হচ্ছে যে আপনার গ্রহগত অবস্থান, এবার আমি জিজ্ঞেস করবো, আপনাদের সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু তার আগে হচ্ছে মন হচ্ছে আপনাকে, মন মানে আপনার ধারণা, ভাবনা, চিন্তা, আপনার ব্রেন, চিন্তা শক্তি, এই সব কিছুকে আপনাকে ফার্স্ট কন্ট্রোল করতে জানতে হবে, নিজের এই কন্ট্রোল ক্ষমতা। আচ্ছা, 2টো প্রশ্ন আছে এই ক্ষেত্রে, যে আমি প্রচুর মানুষ বলবেন, দেখবেন এই সময় প্রোগ্রাম দেখে বলবেন যে আমি দাদা প্রচুর চেষ্টা করছি কিন্তু আমার মন নিয়ন্ত্রণে থাকছে না, আমার মন কন্ট্রোলে থাকছে না।
এই ক্ষেত্রে আবার আরেকটা প্রসঙ্গ আসছে যে বিবেকানন্দ বলেছিলেন ধ্যান করো। ধ্যানের কি গুরুত্ব আছে, বা আমার মন কন্ট্রোলে থাকছে না, আমি কি আধ্যাত্মিক পথে যেতে পারি? যেটা আমরা বারবার এই অনুষ্ঠানে হ্যামার করি, বারবার করে আমরা এই জায়গাটাকে রিপিট করি, বারবার করে রিপিটেডলি ইন্টেনশনালি রিপিট করি যে আধ্যাত্মিকতা কোনো একটা জায়গায় গিয়ে মানুষকে স্থির প্রজ্ঞা, মানসিকতা, ভাবনা, চিন্তা দেবে। এই হচ্ছে এক, তোমার এটা হচ্ছে প্রথম বিষয়, যে তাহলে কি আমি আধ্যাত্মিকতার পথে গেলে নিয়ন্ত্রণ করতে পারবো এই বিষয়টাকে? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো হচ্ছে যে এই যে সবাই মানে দ্বিতীয় যেটা বিষয়, যে সবাই বিপক্ষে চলে যাচ্ছে, এগেনস্ট এ সিচুয়েশন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে গ্রহের ভূমিকাটা কি? গ্রহের ভূমিকা কি? এক হচ্ছে মনের ভূমিকা, আমি মনকে কন্ট্রোল করতে পারছি না, কি করে কন্ট্রোল করবো এক। দ্বিতীয়ত হচ্ছে গ্রহ আমার ফেভারে নেই, যেটাকে অ্যাস্ট্রোলজি কখনো অ্যাভয়েড করতে পারে না, সেটাকে আমি কি করে আমার ফেভারে নিয়ে আসবো? দুটো প্রশ্ন তোমাকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের শরীরের মধ্যে ফার্স্ট হচ্ছে মনের পার্টটা যদি কেউ থাকে সেটা কে, সে হচ্ছে কৃষ্ণ। তো সে সবসময় চঞ্চল থাকবে এবং তার পরিস্থিতি, তার পরিবেশ, তার প্রকৃতি প্রতিটা মুহূর্তে চেঞ্জ হতে থাকে। তো সেই জায়গায় আমাদের মনটাও চেঞ্জ হয়, আমরা খুব সহজে হতাশ হই, খুব সহজে আনন্দ পাই, এবং যখন ইচ্ছা হয় না তখনও প্রভুকে ডাকি, যখন ইচ্ছা হয় তখন বেশি করে ডাকি। তো এটা হচ্ছে টোটালটাই মনের উপর ডিপেন্ড করে। তো কৃষ্ণ তো কিছু কিছু সময় তো দুষ্টুমি করতেই পারে, তো সেটাকে মেনে নিতে হবে, নাম্বার ওয়ান। এবার হচ্ছে গ্রহগত কারণে। গ্রহগত কারণে আপনি যদি কোনো কারণে আপনার জন্মছকে, যাদের জন্মছক আছে তারা একবার মিলিয়ে দেখুন, শনি, রাহু এবং মঙ্গল, এই তিনটি গ্রহ যদি একত্র আপনার জন্মছকে এসে থাকে, যদি কোনো কারণে তার মধ্যে কেতুর অবস্থান হয়, তাহলে পরে তো ফ্যামিলির বাইরেও শত্রু থাকার প্রবণতা থাকবে, অফিসে থাকবে, পাড়াতে থাকবে। যদি কোনো কারণে কেতু না থাকে, আপনি জানেন ফ্যামিলির শত্রু যা আছে তাতে আপনার আর বাইরের শত্রু রিকোয়ারমেন্ট হবে না। এটা গেল একটা বড় অধ্যায়। তো আমার মনে হয় যে গ্রহগত কারণগুলো তো অবশ্যই, মানে আমি বারবার করে বলি, গ্রহগুলোকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। অ্যাকচুয়ালি তার পায়ের তলায় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। তো যদি মনে হয় কোনো কারণে আমার লাইফে প্রচুর শত্রু আছে, আপনি অবশ্যই বগলামুখী যজ্ঞ করতে পারেন, শত্রু নাশ করতে পারেন, বিভিন্ন প্রসেস আছে, কিন্তু তার আগে 3 দিন কৃষ্ণকে দেখতে পারেন যে আপনি কতটা ভালো আছেন। এ তো গেল একটা। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রহের জায়গাটা, তার মানে তুমি বলছো যে কোথাও দাঁড়িয়ে আধ্যাত্মিকতা, ঈশ্বরকে ডাকার একটা গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিকতা ছাড়া অ্যাস্ট্রোলজি কোনো কারণেই সম্পূর্ণ নয় দেবাশিসদা। আচ্ছা, এটা আমি বারবার তুমি বলছো বৃত্তটাকে সম্পূর্ণ করতে গেলে তোমার আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে। একদম, আমি তোমাকে বলিনি মানে তাই বলে তোমায় প্রত্যেকদিন মন্দিরে গিয়ে পুজো করার দরকার নেই। আমি তোমাকে বলিনি অন্ধবিশ্বাস রাখতে হবে, আমি তোমাকে বলছি না যে বিজ্ঞানকে অবিশ্বাস করতে হ্যাঁ, হবে। বিজ্ঞানকে অবিশ্বাস করতে হবে। সমস্ত কিছুর মধ্যেও তুমি যদি চাও না, তুমি তাকে দেখতে পারো, যেটা প্রহ্লাদ পেরেছিলেন। হয়তো বাকি কারোর দ্বারা হয়তো সম্ভব হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু তুমি যদি যখনই দেখবে না, তখন তোমার না বিজ্ঞান নিয়ে দ্বিতীয় কোনো মন্তব্য থাকবে, না তোমার ভগবান নিয়ে কোনো রকম নেগেটিভ মন্তব্য থাকবে। একদম। আমার এটা সব থেকে বড় প্রমাণ মনে আছে যে যখন এই চন্দ্রযান 2 যখন লঞ্চ হচ্ছে, তখন যিনি চেয়ারপারসন অফ ইসরো, তাকে জিজ্ঞেস করা ছিল হোয়াট উইল বি হ্যাপেনিং, কি হতে চলেছে। উনি বললেন যে ইসরো ট্রাইড হার্ড, অল দ্য সায়েন্টিস্ট involving this mission, they have given their 100% effort and we wish that Chandrayaan will establish properly. লাস্টে তিনি একটা লাইন বলেছিলেন, আফটার দ্যাট গড নোজ এভরিথিং, ভগবান জানে এর পরে কি হবে। হ্যাঁ, তো এই হচ্ছে সবার চেষ্টার পরেও কিন্তু ঈশ্বরের একটা অবস্থান। দ্বিতীয়ত তুমি যে বলছো, এবার আমাকে একটুখানি নির্দিষ্ট করো, স্পেসিফিক করো, যদিও তুমি আভাস দিলে, বগলামুখীর কথা বললে, কোন গ্রহটা খারাপ থাকলে আমাদের জন্মছকে। আচ্ছা, তার আগে বলে দিই, একজন ফোনে আছেন, একটু ওয়েট করছেন, যদি তুমি চাও তো নিতে পারো। আচ্ছা, নিয়ে নি। কোন গ্রহ খারাপ থাকলে বেসিক্যালি মানুষের এই ধরনের বিপক্ষে যাওয়া, সবার মানে নিজের একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়? কোন গ্রহ বিপক্ষে থাকলে, এগেনস্টে থাকলে, নেগেটিভ থাকলে আপনার একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়? আমি জানবো, তার আগে ফোনটা নেব। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, আমি মৌরিশ্বর বীরভূম থেকে বলছি। আমি একটু আমার নিজের সম্বন্ধে স্যারের কাছে জানতে চাই। কি সম্পর্কে? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্পর্কে আপনি বীরভূম থেকে বলছেন, বেশ। আমাদের এই আলোচনা ভালো লাগে? হ্যাঁ স্যার, ভালো লাগে। ওকে, বলুন আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1/1987। টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান বলুন। হ্যাঁ, কান্দি মুর্শিদাবাদ। কান্দি মুর্শিদাবাদ, আচ্ছা। সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। সিংহ রাশি, মীন লগ্ন, জানা আছে?
না, রাশিটা জানি, সিংহ রাশি। আচ্ছা, চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম আছে, জন্মতিথি যথেষ্ট ভালো, বিনা কারণে ফোন করেছেন, এমন কোনো আর্জেন্ট কিন্তু বিষয় ছিল না যে আপনাকে জানতে হবে লাইফে, এটুকুনি আমি আপনাকে বলতে পারি। যে প্রথম কথা, এই ধরনের ছকদের লাইফে কিছু প্রাপ্তি হবে না, কিছু পাবে না, এরকমটা নয়। যেহেতু মীন লগ্ন চলছে, কিছু কিছু জায়গায় আটকে গেছে, কিছু কিছু কাজ হওয়া জিনিস হচ্ছে না, সে কারণে মানসিক একটা চাঞ্চল্য তো অবশ্যই রয়েছে। তার জন্য হয়তো মনে হলো একবার সকালবেলায় ফোন করে দেখি, কিন্তু আপনার জন্মছক এত খারাপ হতেই পারে না, কারণ জন্মতিথি যথেষ্ট ভালো, নরগণ। আর তৃতীয় জায়গা হচ্ছে জন্মছক অনুযায়ী বকরি হচ্ছে মনে হয় চন্দ্র। আচ্ছা আচ্ছা, মঙ্গল এবং রাহু একত্রে রয়েছে লগ্নের। আপনার লাইফ বললামই, স্টার্টিংটাই তো ছিল ভালো, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আচ্ছা ঠিক আছে, 6, 7, অষ্টমী হচ্ছে কিন্তু, নবমী কিছু নেই, দশমী হচ্ছে শুক্র। আচ্ছা, স্যাটিসফ্যাকশনটা একটু লাইফে কম আছে ওভারঅল, ঠিক আছে। আর হ্যাঁ, স্যার। বিয়ে 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 নিয়ে স্পেশালি প্রশ্ন হওয়া উচিত একটু মনে হয়, হ্যাঁ স্যার, ওইটাই প্রশ্ন। তাই তো? হ্যাঁ, মানে ওদের হচ্ছে তো আমাদের হচ্ছে না, আর আমাদের হচ্ছে যখন পছন্দ হচ্ছে একদম তখন ওদের আবার হচ্ছে না। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, হয়ে যাবে। আমি বললাম না আপনি বললাম তো আপনার জন্মছক যথেষ্ট ভালো। কিন্তু স্যার হচ্ছে না তো স্যার, এতটা বয়স হয়ে যাচ্ছে, মানে সেই জিনিস জিজ্ঞেস করছি আর কি আপনাকে, মানে আপনার কিছু প্রতিকার করতে হবে নাকি স্যার? দেখুন, 87 সালে জন্ম, মানে বয়স 39। কিছু 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 জিনিস হয়তো আপনি আপনার পছন্দ মতো পাননি বলে হয়তো অনেক ভালো ছেলে রিজেক্ট হয়েছে। হ্যাঁ, এমনি হয়েছে এমন, তো হয়তো সামান্যর জন্য, সামান্যের জন্য মানে reject করে কোনো দিয়েছে। ছেলেকে রিজেক্ট করেছে, হয়তো সবকিছু ভালো ছিল। হ্যাঁ স্যার, সেরকম হয়েছে। হ্যাঁ, এরকম স্যার, হয়েছে না? এরকম হ্যাঁ, হতে হ্যাঁ, বাধ্য। স্যার। দেখুন, মানে ধরুন চোখটা এরকম বড় আশা করেছিলেন, সেখানে হয়তো এইটুকুনি ছোট, তার জন্য হ্যাঁ আপনি স্যার, হয়ে গেছে। নাকটা টিকালো আশা করেছিলেন, একটুখানি বেকা, তার জন্য আপনি বাদ দিয়ে দিয়েছেন। এরকম হয়েছে, এই ত্রুটি হ্যাঁ, বিচ্যুত হয়েছে না? স্যার হয়েছে স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন। যাক, 27 ফেব্রুয়ারিটা আসুক, 27 ফেব্রুয়ারির পর থেকে, এখন থেকে দেখাশোনা শুরু করুন, 27 ফেব্রুয়ারির পর হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ও আচ্ছা স্যার, কিছু করতে হবে কি স্যার? আমি জানতে চাইছি আপনার কাছে। এখানে কি করতে হবে সেটা যদি বলে দিই তাহলে তো সিটিভিএনের লোকজন আমাকে বকাবকি করবে, তার জন্য দরকার নেই। আপনার যদি পরে মনে হয় তো ফোন করতে পারেন। আপনার যদি মনে হয় যে একটু জটক বিচার বা ছকটাকে নিয়ে আরো আলোচনা করবেন, নিচের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। আর হ্যাঁ, ওইটুকুনি বুকিং বলে নাম্বার লেখা ছোট ছোট বড় জিনিস দেখে আপনি বেকার বাদ দিয়ে দেবেন, এরকম করবেন না। তাহলে আলটিমেটলি ছেলেরাও দুঃখ পাবে, প্রতিটা ছেলে খারাপ হয় না, হ্যাঁ, কমতি সবার মধ্যেই থাকে, এটা হচ্ছে বাস্তব। রিজেক্ট করার আগে ভেবে দেখুন যে আপনার মধ্যে বেশ কিছু জিনিস আছে, হয়তো তাদেরও ভালো লাগেনি, তাও তারা অ্যাকসেপ্ট করেছে, সেই জায়গাটা মাথায় রাখুন। একদমই, মানে এরকম আমারও হয়েছে, খুব শান্ত স্বভাবের ছেলে, খুব ভালো, এই হুগলিতেই বাড়ি, ভদ্রেশ্বরের এদিকে। তো তার দীর্ঘদিন ধরে রিজেক্ট হয়ে 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 লাস্টে ভালো বিয়ে হয়েছে, খারাপ নয়। সেদিন দেখলাম গঙ্গার ঘাটে ঘুরছে বউকে নিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা, তুমি গেছিলে বিয়েতে? হ্যাঁ, বিয়েতে আমি গেছিলাম, আবার সিরেবের একজন চেনাশোনার লোক, ভদ্রলোক গিয়েছিলেন। তো অনেকে গেছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে, সেই ছেলেটা দীর্ঘদিন ধরে রিজেক্টেড হয়েছে। আমাদের লোককে কখনো কখনো খাইয়েছে, আবার কখনো আমরা বলেছি যে বোঁদে নিয়ে আনেনি, এরকমও হয়েছে, আমরা গালিগালাজ করেছি, কিন্তু কখনো বিয়ে হবে না এই অভিসম্পাত আমরা করে ফেলিনি ভুল করে। আমাদের কলিগ সবই ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে তার ম্যাচিওর হয়েছে, মানে যখন হয়তো ওইটা কেটে গেলে আর হয়তো সে সন্ন্যাস জীবনে চলে যেত, মানে একদম 11th লাইনে, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে বিয়ে হলো, এবং তারপরে এখন ভালো আছে, বেশ অসুবিধা নেই। মানে আমি তো শুনলাম যে রাত্রেবেলায় ওই মানে আমাদের ওই কলিগের ঘুম না আসলে বউ খুব ভালো গান গায়, সে লরি শুনিয়ে ঘুম পাড়ায়। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাকে ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলোকে একটু ইগনোর করতে হবে প্লিজ। বয়সটা প্রায় 40 হয়ে গেল, একটু নিজের সম্পর্কে ভাবতে। অ্যাকচুয়ালি কি হয়, কোনো একটা সময় আমরা এতটা ফ্লোফুলি জীবনে চলি, যেটা বারবার করে আমরা বলার চেষ্টা করি, বহু মানুষকে আমরা বলতে শুনেছি, ঈশ্বরকে তুমি দেখেছো, তাকে তুমি মানবে। আমি বহু ইয়াং জেনারেশনকে ঠিক আছে চলো, আর আজকে তো ইয়াং জেনারেশন, শ্রীদেব খুব ভালো লাইভ স্টাডি করে এই ক্ষেত্রে, আমি দেখেছি ইয়াং জেনারেশন আজকের দিনে বাঁচতে চায়, তাদের কোনো রকম কোনো চিন্তা নেই যে আগামীকাল আগামী পরশু কী হবে। রিটায়ারমেন্ট লাইফ বলে একটা এজ আছে, বয়সকাল বলে একটা কাল আছে, যেই সময় তার ওয়ার্ক এবিলিটি অ্যান্ড ওয়ার্ক ফোর্স কমে যাবে। আপনারাও এটা রিলেট করতে পারবেন, আপনাদের সব বাড়িতেই তো ছেলে মেয়ে আছে। অনেকে যেমন বলে দেন যে, আমি রিসেন্টলি একটা জায়গায় দেখছিলাম যে
ভগবান দেখেছেন, মানে প্রশ্ন করছেন। তো প্রথম কথা হচ্ছে না, সত্যি তো ভগবান তো দেখার জিনিস নয়, ভগবান উপলব্ধি করার জিনিস। আপনি যদি বলেন হাওয়াকে দেখেছো, গাছের পাতা নড়লে আমরা উপলব্ধি করতে পারি হাওয়া এসছে, তাই না? তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার বাবাকে দেখেছি, আমি আমার দাদুকে দেখিনি, তার মানে কি আমার দাদু ছিল না? বাবা তো এমনি এমনি আসতে পারেন না, বা বাবার বাবা ছিলেন না বলে দাদু আসেনি। আমরা যা দেখিনি তাই কি? হ্যাঁ, তো সবসময় আমরা যেটা দেখিনি সেটার মানে যে সেটা নেই, তার অস্তিত্ব নেই পৃথিবীতে, এটা কখনোই নয়। এবার হ্যাঁ, দাদুর ছবি বের করে দিল, তখন বুঝলাম দাদু, কিন্তু দাদুর বাবাকে দেখার মতো সাহস আর বলতে পারলাম না, কারণ তখন হয়তো ক্যামেরায় আবিষ্কার হয়নি যে ছবি দেখাতে পারবে। তো কিছু কিছু জিনিস আমার মনে হয় এখান থেকে আসে, আর যেগুলো তর্ক বিতর্কে আসে এটা ওই 35 অবধি আসে, তর্ক বিতর্ক, লোককে ডিমোটিভেট করা। 40 বছরটাকে একটা এজ পিলার। আমি 37 না আসলে আমি ভাবি ছেলেদের বুদ্ধি হয় না, এটা আমার স্পেশালি মনে হয়। হ্যাঁ, তার মধ্যে সব ছেলে তা নয়, কিছু কিছু তো গড গিফটেড, এক্সেপশনাল তো থাকবেই সব। হ্যাঁ, কি আছে পৃথিবীতে 5% লোক রিচেস, বাট এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল অফ না, দ্য লাইফ। একদমই তাই। পৃথিবীতে মানে 5% লোক আছে যারা এক্সট্রিম বড় লোক, আর তার বাদে যারা আছে 95%। তো আমি ঠিক ওই জায়গাটা নিয়েই কথা বলছি, ওই 5% ছেলেকে নিয়ে আমার কথা না, কিন্তু বাকি 85% ছেলেকে নিয়ে আমার কথা, যাদের বোধ বুদ্ধি বা সমস্ত কিছু এভরিথিং 37-এর কাছাকাছি আসলে তারা সঞ্চয়ের মানে বুঝি, তারা বাবা বা মায়ের কথার গুরুত্বটা বুঝি, যে তারা কি জিনিস, তারা একজনকে অন্যের ফ্যামিলি থেকে এনেছে, বিয়ে করেছে হয়তো 30 বছর বয়স, 32 থেকে না আমার এর সাথে ভালো লাগছে না, ডিভোর্স হবে, এই হবে সেই হবে, অপশন রয়েছে তো হাতে, তার জন্য এই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু সেই ছেলেটাই কোনো কারণে যদি 35 ক্রস করে যায়, একটু ভাববে 37-এ গিয়ে বউকে বোঝানোর চেষ্টা করবে, চলে গেলে তোমারও রাস্তা হয়তো তুমি অন্য কাউকে নিয়ে সুখী থাকতে পারবে, কিন্তু যখন এত দূর অবধি এসে গেছি আমরা, বাকি জীবনটা একসাথে কাটানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করবে। এটা হচ্ছে ম্যাচুরিটি আসা। একটা মেয়ের অনেক আগে থেকে এসে যায়, একটা মেয়ে অনেক ছোটোবেলা থেকে ম্যাচুর, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সেই বোধগম্য বা সেই রিয়েলাইজেশনটা, মানে একটা বাবা যদি অফিস থেকে কাজ থেকে বাড়িতে আসে, দেখবেন সবার আগে কেউ আসুক বা না আসুক, মেয়ে এক গ্লাস জল নিয়ে আগে বাবাকে দেয়, এটা হচ্ছে মেয়েদের মধ্যে বোধগম্য। কিন্তু উল্টো দিক থেকে ছেলেরাও দেয়, বাচ্চারাও দেয়, কিন্তু আমি অস্বীকার করবো না, কিন্তু সেই জায়গাতে ছেলেদের ক্ষেত্রে দেখবেন পরিমাণটা অনেক কম। ওদের বুদ্ধি, ওদের বিচার, ওদের বিবেচনা, ওদের মেন্টালিটি একদম আলাদা টাইপের থাকে, ওরা এত জটিলতার মধ্যে যায় না। ছেলেদের বন্ধুত্ব এবং মেয়েদের বন্ধুত্বের মধ্যে দেখবেন মেয়েদের বন্ধুত্ব বেশি দিন লং টার্ম চলে না, ছেলেদের বন্ধু দ্বারা ভাই আসছি রাত 2টোর সময় না করলেও আবেগের চলে আসে, আবেগে চলে। তো বন্ধুত্ব কখনো কি বলবো, কিছু স্বার্থ নিয়ে তো হয় না, আবেগ নিয়েই হয়। তো সেই জায়গাটা ক্রিয়েট করতে গেলে আবেগের বন্ধুত্বই দীর্ঘদিন টেকে, একদম। স্বার্থের বন্ধুত্ব তো স্বল্প। হ্যাঁ, বাকি আপনি সারা জীবনে যদি ভাবেন যে আমি অর্থ তো অনেক কামালাম, কিন্তু বন্ধু কটা ইনকাম করলাম জীবনে, একটু খেয়াল করে দেখি তো, এটাও ইনকাম করার জিনিস। দেখবেন একটা বা খুব বেশি হলে দুটো, সেই দুটোর মধ্যে অনেক প্রবলেম আছে, কিন্তু এই একটার মধ্যে কোনো প্রবলেম নেই। ঠিক, একদম তাই। আচ্ছা, এবার তোমাকে ওই ইউনিভার্সাল যে কথাটা, যে কোন গ্রহ খারাপ থাকলে আমাদের এই বিপক্ষ পরিস্থিতি তৈরি হয়, বা তার জ্যোতিষীয় প্রতিকার কি হতে পারে? দেখো, কেতু হচ্ছে অ্যাকচুয়ালি শত্রুতা কারক গ্রহ, কিন্তু যদি কোনো কারণে লাইফে মঙ্গল শনির অবস্থান ঘটে যায়, সেই ব্যক্তির ক্ষেত্রে পাড়া প্রতিবেশী তো অবশ্যই আছে, এবং কেতু যদি অবস্থান করে নেয় একসাথে যুক্ত গ্রহ হিসেবে চলে আসে, সেক্ষেত্রে দেখবে কোনো সময় ব্যাংক, কেতু আর মঙ্গল, হ্যাঁ, কোনো সময় নিজের অফিস, কোনো সময় নিজের শ্বশুর বাড়ি, কোনো সময় নিজের ফ্যামিলি মেম্বার, মামা বাড়ি, কাকা জ্যাঠা, প্রত্যেকে না কিছু কারণে তোমার পেছনে পড়ে যাবে, শত্রুতা তোমার সাথে করতে বাধ্য, এবং তখন তোমার মনে হবে যে মাধব, আমার নিজের লোকরা সবাই আমার সাথে আমার এগেনস্টে কেন? তো আলটিমেটলি এগেনস্টে না, এটাই পৃথিবীর রূপ, সেটা দেখানোর ছিল, এই পরিস্থিতিটা হওয়ার ছিল, তার জন্য হবে, কিন্তু এটা কোনো কারণে লং টাইম চলতে পারে না, একটা টাইম আসবে এটারও এন্ড হবে। আচ্ছা, বেশ, আজকে আর হাতে আমাদের সময় খুবই কম। আমরা একটাই জায়গা বলে শুধু আজকের এই প্রোগ্রাম শেষ করব, যে শ্রীদেবের প্রোগ্রাম শুধুমাত্র জ্যোতিষ প্রতিকার বা জ্যোতিষ বিচারের প্রোগ্রাম নয়। আই রিপিট এগেইন, জ্যোতিষ প্রোগ্রাম, জ্যোতিষ বিচার, রেমেডি নেওয়ার প্রোগ্রাম এটা নয়। এটা হচ্ছে জীবনকে জানার অনুষ্ঠান। যারা নিজের জীবনকে জানতে চাইছেন, নিজে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজে ভাবেননি যে আমি কে, এটা চেনানোর এবং জানানোর অনুষ্ঠান হচ্ছে শ্রীদেবের এই অনুষ্ঠান, সৌভাগ্যের এই অনুষ্ঠান। তো কাজেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলো। এইভাবে আমরা চেষ্টা করব মানুষের জীবন দর্শনকে মানুষের সামনে দেখাতে এবং চেনাতে। দেখবেন তারপর রেমেডি কাজ করবে, তারপর অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার কাজ করবে। কোনো কিছু এমনি এমনি কিন্তু হয় না। এটাই হচ্ছে তার কোর অনুষ্ঠান। এখানে শেষ করব। অনেক ধন্যবাদ শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে থাকবার জন্য, এবং অনেক নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার।